গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সারওয়ার হোসেন। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু সায়েন্স অফ বায়োলজি চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস, যেখানে আমরা হচ্ছে ব্রাঞ্চেস অফ বায়োলজির পার্ট 1 এই ক্লাসটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা ব্রাঞ্চেস অফ বায়োলজি এবং ফিজিক্যাল বায়োলজি এই দুইটা টপিক নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো আমরা শুরু করি। ব্রাঞ্চেস অফ বায়োলজি. Branches of biology based on the type of organism. Biology is divided into two branches, botany and zoology. Grounded on the aspect of consideration, there are also two other divisions of biology, physical biology and applied biology. তো আমাদের বায়োলজি ব্রাঞ্চেস কি পাচ্ছি আমরা? বেসড অন দ্য টাইপ অফ অর্গানিজম। তো অর্গানিজমের টাইপের উপর বেস করে বায়োলজিকে আমরা দুইটা ব্রাঞ্চে ডিভাইড করছি, একটা হচ্ছে বোটানি আর একটা জুলজি। তো বোটানিতে আমরা হচ্ছে উদ্ভিদ নিয়ে আলোচনা করি, মানে প্ল্যান্ট নিয়ে আলোচনা করি, আর জুলজিতে আমরা আলোচনা করি অ্যানিমাল নিয়ে বা প্রাণী নিয়ে। তো গ্রাউন্ডেড অন দি অ্যাসপেক্ট অফ কনসিডারেশন দেয়ার আর অলসো টু আদার ডিভিশনস অফ বায়োলজি, ফিজিক্যাল বায়োলজি অ্যান্ড অ্যাপ্লাইড বায়োলজি। তো আমরা হচ্ছে বায়োলজিকে আরো দুইটা ডিভিশনে ভাগ করে থাকি, একটা হচ্ছে ফিজিক্যাল বায়োলজি এবং আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি। ফিজিক্যাল বায়োলজিকে বাংলায় আমরা বলি ভৌত বায়োলজি বা ভৌত জীববিজ্ঞান, আর অ্যাপ্লাইড বায়োলজিকে আমরা বলি ফলিত জীববিজ্ঞান। তো এগুলো জিনিসটা কি, আমরা হচ্ছে এখন ফিজিক্যাল বায়োলজি নিয়ে আলোচনা করব। ইন দ্য ফিল্ড অফ ফিজিক্যাল বায়োলজি, theoretical concepts are usually discussed. The following subjects are the general fields of its concern. তো ফিজিক্যাল বায়োলজিতে আমরা থিওরি নিয়ে আলোচনা করি, থিওরি নিয়ে ডিসকাস করি, থিওরিটিক্যাল কনসেপ্টস নিয়ে আমরা ডিসকাস করে থাকি। হ্যাঁ, এখানে কিন্তু কোনো আমরা হচ্ছে অ্যাপ্লাইড কিছু না, যে এমন না যে এই থিওরি বা এই কনসেপ্টকে ইউজ করে আমরা কোনো একটা জায়গায় কোনো একটা কাজে আমাদের উপকারের কোনো একটা কাজে আমরা ইউজ করলাম সেটাকে, ওই জিনিসগুলো ফিজিক্যাল বায়োলজিতে করা হয় না, ওই স্টাডিটা ফিজিক্যাল বায়োলজিতে আমরা করি না। ওই অ্যাপ্লাই করার যেই আমাদের নলেজটাকে অ্যাপ্লাই করা হয়, যে আমরা যেই বায়োলজির হচ্ছে ওই অ্যাপ্লাইড বায়োলজি ব্রাঞ্চটার মধ্যে অনেকগুলো ফিল্ড রয়েছে, সেই ফিল্ডগুলো মধ্যে আমরা হচ্ছে গিয়ে কাজগুলো করি। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে যখন আমরা সামনে আগাবো। The following subjects are the general fields of its concern. তো ফিজিক্যাল বায়োলজিতে আমরা হচ্ছে থিওরি নিয়ে আলোচনা করব, আর অ্যাপ্লাইড বায়োলজিতে আমরা হচ্ছে কি ওই থিওরিটা কিভাবে আমরা আমাদের কাজে লাগাইছি, অ্যাপ্লাই করেছি আমাদের দৈনন্দিন জীবনে, হ্যাঁ, সেটা আমরা হচ্ছে কি অ্যাপ্লাইড বায়োলজিতে আলোচনা করব। তো ফিজিক্যাল বায়োলজিতে আমাদের হচ্ছে কি যে ফিল্ডগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেগুলোর মধ্যে আছে হচ্ছে মরফোলজি। The field deals with the form and structure of organisms. It is usually divided into two branches, external and internal morphology. The external description of the body is called external morphology and the internal description of the body is called internal morphology. হ্যাঁ, তো মরফোলজি বলতে হচ্ছে গিয়ে বাইরে থেকে একটা অর্গানিজম দেখতে কিরকম হচ্ছে, সে তার ফর্মটা কিরকম, তার স্ট্রাকচার কিরকম, এই জিনিসগুলো কিন্তু ওইটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। আর ইন্টারনাল মরফোলজিতে হচ্ছে একটা বডির ভিতরে ডেসক্রিপশনটা, তার ইন্টেরিয়রটা কিভাবে তৈরি হয়েছে, এইটাই হচ্ছে গিয়ে মানে মরফোলজিতে আমরা মেনলি স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, স্ট্রাকচার এবং ফর্মেশন, সে কিভাবে তার স্ট্রাকচারটা কি, সে কিভাবে ফর্ম হয়েছে, এইটাই আমরা মরফোলজিতে আলোচনা করব। সেটা দুই রকমের, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। এক্সটার্নাল হচ্ছে গিয়ে বডির বাইরে থেকে যে ডিসক্রিপশনগুলো দেওয়া যায় একটা অর্গানিজমের ক্ষেত্রে, সেটা এক্সটার্নাল। আর আরেকটা হচ্ছে গিয়ে একটা বডির ভিতরের ডিসক্রিপশনগুলো, তার বডিটার ভিতরে কি কি আছে সেই জিনিসগুলো নিয়ে, ওইটা কিভাবে ভিতরে কোন জিনিসটা কিভাবে ফর্ম হয়েছে, কিভাবে ওটার গঠন বা স্ট্রাকচারটা কিরকম, এই জিনিসগুলো আমরা ইন্টারনাল মরফোলজিতে আলোচনা করে থাকি। তো এরপর আমরা আসি ট্যাক্সোনমিতে। ট্যাক্সোনমি হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস অ্যান্ড দ্য প্রিন্সিপালস রিলেটেড টু দিস টাস্ক আর ডিসকাসড ইন দ্য ফিল্ড। ট্যাক্সোনমিতে আমরা অর্গানিজমকে, উদ্ভিদ, প্রাণী বা যত ধরনের জীব আছে আমাদের পৃথিবীতে, অর্গানিজম যত ধরনের আছে সেগুলোকে আমরা ক্লাসিফাই করছি ট্যাক্সোনমিতে, ক্লাসিফাই করছি। অ্যান্ড দ্য প্রিন্সিপালস রিলেটেড টু দিস টাস্ক আর ডিসকাসড ইন দ্য ফিল্ড। এবং এই টাস্কের সাথে যেসব প্রিন্সিপালস, যেসব নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ট্যাক্সোনমিতে আলোচনা করে থাকি। এবং এই ট্যাক্সোনমিতে এই যে অর্গানিজমগুলোকে আমরা ক্লাসিফাই করার ফলে কিন্তু আমাদের হচ্ছে অর্গানিজমগুলো আমাদের স্টাডি করা অনেক বেশি সহজ হয়ে যায় ট্যাক্সোনমিতে। ফিজিওলজি,
This branch of biology deals with the biochemical activities of different organs of organisms. Besides, detailed description of all the physiological process of organisms is found in it. তো ফিজিওলজি হচ্ছে গিয়ে এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা আগে আলোচনা করেছি যে বায়োলজির এটা এমন একটা ব্রাঞ্চ যে ব্রাঞ্চে হচ্ছে আমরা আমাদের বডির মধ্যে যত অর্গান রয়েছে ডিফারেন্ট অর্গানের ডিফারেন্ট ফাংশন থাকে, এই ফাংশনগুলো যে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিসগুলোর কারণে হচ্ছে সেই বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমরা ফিজিওলজিতে আলোচনা করে থাকি, বিভিন্ন মেকানিজম আমরা আলোচনা করে থাকি। Besides, detailed description of all the physiological process of organisms is found in it. তো যত ফিজিওলজিক্যাল প্রসেস রয়েছে অর্গানিজমগুলোর সেগুলো কিন্তু আমরা ডিটেইলসে ওইটা ডেসক্রিপশনগুলো পড়ে থাকি। এই প্রসেসগুলো একদম ডিটেইলসে পড়া হয় ফিজিওলজিতে। ওকে, হিস্টোলজি, the microscopic structure, arrangement and function of plant and animal tissues are studied in this subject. তো আমরা হচ্ছে হিস্টোলজিতে আমরা কি আলোচনা করছি, হিস্টো মানে কিন্তু মেইনলি হচ্ছে টিস্যু। তো হিস্টোলজি মানে হচ্ছে টিস্যুর নিয়ে যে স্টাডিগুলো করা হয় এবং সেই স্টাডিটা টিস্যুটা প্ল্যান্ট টিস্যু হইতে পারে, অ্যানিমাল টিস্যু হইতে পারে, যে কোনো টিস্যু হইতে পারে, কোনো সমস্যা নেই, টিস্যু হইলেই হবে। সেই টিস্যুর আমরা ফাংশন পড়বো, স্ট্রাকচার পড়বো, অ্যারেঞ্জমেন্ট পড়বো, এই জিনিসগুলো। এবং এই স্টাডিটা কিন্তু মাইক্রোস্কোপে করতে হয়। হিস্টোলজির স্টাডিগুলো মাইক্রোস্কোপে করা হয়, কারণ টিস্যু তো আমরা মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পারবো না, এই জন্য কিন্তু বলা হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। মাইক্রোস্কোপে টিস্যুগুলোর স্ট্রাকচারটা কিরকম হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা হিস্টোলজিতে আলোচনা করে থাকি এবং সেগুলোর অ্যারেঞ্জমেন্ট, সেগুলো কিভাবে অ্যারেঞ্জড হয়ে আছে, তাদের ফাংশন কি কি, কাজ কি কি, এইগুলো আমরা হিস্টোলজিতে আলোচনা করে থাকি। এরপর আমরা আসি হচ্ছে এমব্রায়োলজিতে। Embryology হচ্ছে the branch of biology discusses the development of embryo of organisms. তাহলে এমব্রায়োলজি হচ্ছে বায়োলজির সেই ব্রাঞ্চ যেখানে হচ্ছে এমব্রায়ো অফ অর্গানিজমসের ডেভেলপমেন্ট নিয়ে ডিসকাস করা হয়। অর্গানিজম যে এমব্রায়ো দিয়ে তৈরি, যেই এমব্রায়ো থেকে অর্গানিজম ডেভেলপ করে, হ্যাঁ, সেই এমব্রায়ো ডেভেলপমেন্ট নিয়ে আমরা হচ্ছে এমব্রায়োলজিতে আলোচনা করছি। এমব্রায়ো মানে কি? এমব্রায়ো মানে হচ্ছে আসলে ভ্রূণ। হ্যাঁ, একটা অর্গানিজমের, যেমন মানুষের কথা আমরা চিন্তা করি, একটা মানুষের যখন হচ্ছে গিয়ে সন্তান হয়, বাচ্চা হয়, বাচ্চা হওয়ার আগে তো একটা প্রেগনেন্সি টাইম চলে, তাই না? ওই টাইমে হচ্ছে গিয়ে তাদের জরায়ুতে বা ইউটেরাসের মধ্যে হচ্ছে গিয়ে বাচ্চা বা ফিটাস বলে যেটাকে, 2 মাস পর সেটাকে ফিটাস বলে, 2 মাসের আগে সেটাকে কিন্তু এমব্রায়ো বলা হয়ে থাকে। এই যে, এবং আসলে পুরো প্রেগনেন্সি লাইফটা কিন্তু হচ্ছে কি সে এমব্রায়ো হিসেবে তার ডেভেলপমেন্ট হচ্ছে। এই জিনিসটা কিন্তু এমব্রায়োলজিতে কিন্তু আমরা এই ব্যাপারগুলোই পড়ে থাকি, যে একদম এই শুরু একদম জাইগোট থেকে একদম শুক্রাণু ডিম্বাণু অর্থাৎ স্পার্ম আর ওভাম তাদের মধ্যে ফার্টিলাইজেশন হয়ে জাইগোট তৈরি হলো, সেই জাইগোটের মধ্যে ক্লিভেজ হলো, সেখান থেকে শুরু করে একদম ডেলিভারি পর্যন্ত একটা এমব্রায়োর পুরো ডেভেলপমেন্টটা আমরা এমব্রায়োলজিতে পড়ে থাকি। সাইটোলজি, সাইটো মানে হচ্ছে গিয়ে কোষ, হ্যাঁ, সেল। তো সাইটোলজি মানে হচ্ছে আমরা যেখানে সেল নিয়ে আলোচনা করে থাকি। স্ট্রাকচার, ফাংশন, ডিভিশন অফ এন ইন্ডিভিজুয়াল সেল, একটা ইন্ডিভিজুয়াল সেলের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, তার গঠন, সে কি কি কাজ করতে পারে, তার ডিভিশনটা কিরকম, সেটা মাইটোটিকও হইতে পারে, মায়োটিকও হইতে পারে, তাই না? বিভিন্ন টাইপের ডিভিশনও রয়েছে। তো এই জিনিসগুলো আমরা সব সাইটোলজিতে পড়ব। তো এই সেল হচ্ছে কি একটা অর্গানিজমের, একটা বডির বিল্ডিং ব্লক। মনে করো একটা বডি তৈরি হচ্ছে সেল দিয়ে, অনেকগুলো সেল দিয়ে তৈরি হয়, তাই না? বডির স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে সেল, আবার ফাংশনাল ইউনিটও কিন্তু সেল। তো জেনেটিক্স হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি ডিলস উইথ জিনস অ্যান্ড হেরিডিটি। তো বায়োলজির যে ব্রাঞ্চে আমরা জিন এবং হেরিডিটি, অর্থাৎ হেরিডিটি মানে তো হচ্ছে গিয়ে বংশানুক্রম, তাই না? তো বংশানুক্রম এবং জিন নিয়ে আমরা বায়োলজির যে ব্রাঞ্চে আলোচনা করি সেটাকে কিন্তু জেনেটিক্স বলছে। তো এই ব্রাঞ্চে আমাদের আলোচনার বিষয়টা কি হয়, এখানে হচ্ছে বাবা মা থেকে বৈশিষ্ট্য যে সন্তানের মধ্যে চলে যাচ্ছে, এই বৈশিষ্ট্যগুলো কিভাবে যাওয়া আসা করে, এই ব্যাপারগুলো আমরা জেনেটিক্সে আলোচনা করে থাকি। এভলিউশন, the gradual development of life and organisms over successive generations on earth is studied in this subject. তো এভলিউশনে হচ্ছে গিয়ে
আমরা লাইফের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট নিয়ে স্টাডি করি, যে একটা লাইফ গ্র্যাজুয়ালি কিভাবে ডেভেলপড হয়েছে। একটা লাইফ না, আসলে এই পর্যায়ক্রমে পুরো লাইফ, পুরো হচ্ছে কি পৃথিবীর লাইফটার কথা চিন্তা করা হচ্ছে এখানে, যে পৃথিবীর লাইফটা কিভাবে গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে। যে একটা সেল অর্গানিজম ছিল এক সময়, সেই একটা সেল অর্গানিজম থেকে কতগুলো সেল যুক্ত অর্গানিজম তৈরি হয়েছে, সেগুলো আবার অর্গানাইজেশন হয়ে সেগুলোর থেকে টিস্যু তৈরি হয়েছে, অর্গান তৈরি হয়েছে, অর্গান সিস্টেম তৈরি হয়েছে। এই যে ডেভেলপমেন্টগুলো, হ্যাঁ, এক একটা লাইফে এক এক রকম ডেভেলপমেন্ট পাওয়া যায়। একটা কেঁচোর মধ্যে যে ডেভেলপমেন্ট, মানুষের মধ্যে তো তার থেকে আরো অনেক বেশি ডেভেলপড অর্গান বা তার অর্গানিজমটা, তার বডিটা আরো বেশি ডেভেলপ ভাবে তৈরি করা হয়েছে, তাই না? তো ওভার সাকসেসিভ দ্য গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ লাইফ অ্যান্ড অর্গানিজমস ওভার সাকসেসিভ জেনারেশনস অন আর্থ ইজ স্টাডিড ইন দিস সাবজেক্ট। তো আর্থের মধ্যে যত লাইফ রয়েছে, এই লাইফ হচ্ছে গিয়ে জেনারেশন টু জেনারেশন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, এই যে পর্যায়ক্রমে তাদের মধ্যে ডেভেলপমেন্টটা গ্র্যাজুয়াল আস্তে আস্তে ডেভেলপমেন্টটা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমরা এভলিউশনে ডিসকাস করছি। এরপর আমরা ইকোলজিতে দেখি। ইকোলজি হচ্ছে গিয়ে দ্য সায়েন্স অফ রেসিপ্রোকাল রিলেশনশিপ বিটুইন অর্গানিজমস অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট। একটা অর্গানিজম সে তার সে যে এনভায়রনমেন্টে বসবাস করছে, হ্যাঁ, সেই এনভায়রনমেন্টে সে ওই এনভায়রনমেন্টের সাথে সে কিভাবে তার রিলেশনটা সে মেনটেন করছে, কিভাবে সে এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট করছে, কিভাবে সে অন্য সব অর্গানিজমের সাথে ইন্টারাক্ট করছে, সব কিছু আমরা ইকোলজিতে পড়ে থাকি। Endocrinology, the field of science deals with the study of endocrine glands and hormones secreted by them in a body of organisms. তো এন্ডোক্রাইনোলজিতে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে আলোচনা করি এবং সেই গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হরমোনস নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমাদের বডিতে কিন্তু বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডস রয়েছে, অনেক অনেক এন্ডোক্রাইন গ্ল্যান্ডস রয়েছে। এই গ্ল্যান্ডগুলো থেকে অনেক অনেক হরমোন ক্ষরিত হয়। এই হরমোনের ক্ষরণ বা সিক্রেশন, এই হরমোনগুলো আমাদের বডির বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, তার হচ্ছে কন্ট্রোলারের মতন কাজ করে, যে এই হরমোনটা যদি সিক্রেটেড হয়ে কোনো একটা অর্গানে যায়, সেই অর্গান যে ফাংশনটা করে, সেই ফাংশনটাকে হয় সে স্টিমুলেটেডও করতে পারে, অথবা সে ওই ফাংশনটাকে ইনহিবিটও করতে পারে। সেটা হচ্ছে হরমোনটা কি টাইপের সেটার উপর ডিপেন্ড করবে। এবং হরমোনের সিক্রেশন যত বেশি হবে, তার ওই ইনহিবিশন করা অথবা সে তার হচ্ছে গিয়ে ইন্সপায়ার করা বা ওইটাকে হচ্ছে স্টিমুলেট করা, এই ইনহিবিশন এবং স্টিমুলেশনের এই যে কাজটা বা ইন্টেন্সিটিটা আরো বেশি হবে হরমোনের পরিমাণের উপর ডিপেন্ড করে। হরমোন যত বেশি হবে, তার হচ্ছে ওই কাজ করার ইন্টেন্সিটিটা তত বেশি হবে এবং ওই অর্গানটা তত বেশি কাজ করতে পারবে অথবা তত কম কাজ করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে কাজ করে। তো বায়োজিওগ্রাফি হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি স্টাডিজ the geographical distribution of organisms past and present throughout the landscape of planet Earth, including the knowledge of classifying biogeographical patterns. একটু চিন্তা করো, বায়োজিওগ্রাফি, the branch of biology studies the geographical distribution of organisms. অর্গানিজমের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন মানে এই পুরো পৃথিবীর মধ্যে কোন অঞ্চলে কোন অর্গানিজমগুলো স্পেশালি থাকে। যেমন পোলার অঞ্চলে হচ্ছে গিয়ে পোলার বিয়ার পাওয়া যায়, পেঙ্গুইন পাওয়া যায়, হ্যাঁ, তারপর হচ্ছে সিল পাওয়া যায়, তাই না, ইল পাওয়া যায়। এদেরকে পাওয়া যাচ্ছে কোথায়? পোলার রিজিয়নগুলোতে। আবার যদি আমরা মরুভূমি বা ডেজার্টে যাই, সেখানে কিন্তু আমরা উট পাইতে পারি, আমরা ক্যাকটাস পাইতে পারি, সেখানে হচ্ছে বিভিন্ন সাপ, র্যাটেল স্নেক থাকে, বিভিন্ন সরীসৃপে যেমন হচ্ছে গিয়ে টিকটিকি জাতের হচ্ছে বিভিন্ন সরীসৃপ পাওয়া যায়। এই জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে ডেজার্ট এলাকায় পাচ্ছি। ডেজার্ট এলাকায় কিন্তু হচ্ছে গিয়ে তুমি গরু, ছাগল এগুলো কিন্তু ডেজার্টে পাবা না, কারণ তারা সেখানে বেঁচে থাকতে পারবে না। অথবা আম গাছ বা অন্য যেসব গাছ আমরা আমাদের হচ্ছে গিয়ে আশেপাশে নর্মালি দেখে থাকি, এই গাছগুলো কিন্তু ডেজার্ট অঞ্চলে জন্মাবে না। এগুলো হচ্ছে আমাদের মতন ট্রপিক্যাল যেই এরিয়াগুলো, ট্রপিক্যাল অঞ্চলগুলোতে এগুলো জন্মাবে, তাই না, যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে হচ্ছে কি এই গাছগুলো জন্মাবে। যেখানে বৃষ্টিপাত কম হয় সেখানে অন্য রকমের গাছ জন্মাবে। যেখানে শীত বেশি সেখানে অন্য রকমের গাছ, অন্য রকমের হচ্ছে জীবজন্তু। এরকম এক একটা এলাকার পরিবেশের উপর ডিপেন্ড করে সেই এলাকার অর্গানিজমগুলো ডিফারেন্ট হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট থ্রু আউট দ্য ল্যান্ডস্কেপ অফ প্ল্যানেট আর্থ ইনক্লুডিং দ্য নলেজ অফ ক্লাসিফাইং বায়োজিওগ্রাফিক্যাল প্যাটার্নস। তো এই জিনিসটাই হচ্ছে কি আমি আলোচনা করলাম এতক্ষণ। তো আমাদের আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আমরা হচ্ছে বায়োলজির ব্রাঞ্চগুলো নিয়ে আলোচনা করে ফেলছি এবং ব্রাঞ্চের মধ্যে দুইটা ব্রাঞ্চ কিন্তু বলেছি আমি, যে একটা
ফিজিক্যাল ব্রাঞ্চ, একটা হচ্ছে অ্যাপ্লাইড ব্রাঞ্চ। তো এখানে আমরা কিন্তু আজকের ক্লাসে এই ক্লাসটাতে আমরা ফিজিক্যাল বায়োলজি নিয়ে মানে বায়োলজির ফিজিক্যাল যে ব্রাঞ্চটা ওই ব্রাঞ্চ নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এবং ডিটেলসে ফিজিক্যাল বায়োলজির মধ্যে কোন কোন ফিল্ডগুলো ইনক্লুডেড আছে সেই ফিল্ডগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবে। আর যদি আজকের ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এতক্ষণ আমাদের সাথে গুরুকুলের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।